স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। কি হবে মঞ্জুরি বলো, মানে কি করবা তাইলে কখন যদি রিয়াল মাদ্রিদ হেরে যায়? ও মাই গড, তাহলে তো অবশ্যই রিয়াল মাদ্রিদ সমর্থকদের অবস্থা খুবই খারাপ হবে। তুমি কোন দলের সমর্থক, রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা নাকি ম্যানচেস্টার সিটি? সাথে আমারও, তার মানে আমিও রিয়াল মাদ্রিদই সমর্থন করি, বাট অবশ্যই ম্যানচেস্টার সিটির খেলা দুর্দান্ত লাগে এবং সবগুলো ডমিনেটিং। হ্যাঁ সবগুলোই যে এখন যারা হচ্ছে কোয়ার্টার ফাইনালে গিয়েছে প্রত্যেকটাই নিজেদের সামর্থ্য প্রপারলি বুঝাই গিয়েছে এবং প্রত্যেকটাই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আমি খুবই এক্সাইটেড ম্যাচগুলো। আমরা আসলে অনুষ্ঠানটা শুরু করার আগে অনেকগুলো শব্দ ব্যবহার করছিলাম, ডমিনেটিং, ওভার ডমিনেটিং, এবং এই শব্দগুলো যাদের সঙ্গে যায় আমার কাছে মনে হয় ম্যানচেস্টার সিটি অন্যতম একটা দল। রিয়াল মাদ্রিদ আবার চ্যাম্পিয়ন্স লিগ মানে রিয়াল মাদ্রিদের একটা আধিপত্যের জায়গা। সব কিছু মিলে আমরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবরটা দিয়ে শুরু করছি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই হেভিওয়েট, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। বার্নাবিউতে প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করে উত্তাপ ছড়িয়েছে দুই দলই। অপর ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় আর্সেনালকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। দুটি ম্যাচই শুরু হবে রাত ১টায়। লড়াইটা কোয়ার্টার ফাইনালের হলেও অনেকের কাছে এটাই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। গেল দুই আসরের হিসেব বলে এই দুই দলের যারা জেতে তাদেরই ঘরে ওঠে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। গেল মৌসুমে সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে দেয় ম্যান সিটি। আগের ২১-২২ মৌসুমে ম্যান সিটিকে হারানো রিয়াল মাদ্রিদ জিতেছিল ১৪তম শিরোপা। এবার শেষেটাই মুখোমুখি হচ্ছে ইউরোপের এই দুই পাওয়ার হাউস, যেখানে প্রথম লেগে সান্টিয়াগো বার্নাব্যুতে ৩-৩ গোলের সমতা। তাই ফিরতি লেগে ঘরের মাঠে ইতিহাদে কিছুটা এগিয়ে থাকবে ম্যান সিটি। তবে প্রতিশোধ নিয়ে নিজেদের ১৫তম শিরোপার পথে এগিয়ে যেতে চাইবে লস ব্লাঙ্কোস। আমরা রিয়ালকে সমীহ করি, আশা করছি ভালো ম্যাচ হবে, জয় নিয়েই মাঠ ছাড়তে চাই। চ্যাম্পিয়ন্স লিগের মুখোমুখি লড়াইয়ে সব মিলিয়ে ৪ জয় ম্যান সিটির, বিপরীতে রিয়ালের জয় ৩টিতে। ড্র হয়েছে বাকি ৩ ম্যাচ। অপরদিকে ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে গানারদের মাঠে ২-২ গোলে ড্র করে বাভারিয়ানরা। এবার ঘরের মাঠে জয় পেলেই শেষ চার নিশ্চিত হবে টমাস টুখেলের শিষ্যদের। মুখোমুখি লড়াইয়ে বায়ার্নের ৭ জয়ের বিপরীতে আর্সেনালের জয় ৩টিতে। ড্র হয়েছে বাকি ৩ ম্যাচ। এই মৌসুমে দারুণ ছন্দে মিকেল আর্তেতার দল। বায়ার্নকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় তারা। তবে লিগের সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরে শিরোপার রেস জটিল করেছে আর্সেনাল। তাই বায়ার্নের বিপক্ষে আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে মাঠে নামতে হবে ইংলিশ ক্লাব থেকে। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। ট্রেনটা কে ধরবে, মানে কোয়েশ্চেনটা সেই জায়গাটাতে আর কি, মানে ট্রেনটা ফাইনাল নিশ্চিত কে করবে, ব্যাপারটা সেরকমই আসলে। ট্রেনটা কে ধরবে, ফাইনাল নিশ্চিত কে করবে, সেমিফাইনাল তার আগে নিশ্চিত করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, তারপরে ফাইনালের টিকিটটা পাওয়া যাবে। এনিওয়েজ আমরা সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে তপু বর্মন, ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তপু ভাই, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আমি প্রথম যে কোয়েশ্চেনটা করতে চাই, ডেফিনেটলি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে প্রশ্ন করব, তার আগে একটু জিজ্ঞেস করতে চাই, তা হচ্ছে এমবাপ্পের সঙ্গে রিয়ালের নাকি চুক্তি হয়েছে, এরকম একটা কথা বা গুঞ্জন এরকম শোনা যাচ্ছে, কিন্তু ঘোষণা হচ্ছে না, কারণ দুই দলেরই সম্ভাবনা আছে সেমিফাইনালে দেখা হওয়ার। যদি এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যান, ব্যাপারটা আসলে কতটুকু ফ্যাসিনেটিং হবে? দেখেন, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে অলরেডি তারা আপনার 14 বার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তারা সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ করেছে এই টুর্নামেন্টে। ডেফিনেটলি রিয়াল মাদ্রিদ এরকম একটা টিম, তারা অলওয়েজ চ্যাম্পিয়ন্স লিগ একটা থ্রেটেবল আমার দল মনে হয়, এবং তারা সবসময় চ্যাম্পিয়নের জন্যই খেলে। আর ডেফিনেটলি এমবাপ্পের যে কথাটা আপনি বললেন, এত বড় একটা টিমে এমবাপ্পের মতো প্লেয়ার যাবে, এবং আমার কাছে মনে হয় এটা অনেক পজিটিভ ব্যাপার রিয়াল মাদ্রিদের জন্য। ইন ফিউচারে আরো তারা ভালো করবে, কারণ আপনার লা লিগাও তারা এখন এই সিচুয়েশনে তারা টপ পয়েন্ট টেবিলে টপে আছে, এবং চ্যাম্পিয়ন্স লিগেও তারা ভালো খেলে, সবসময় ভালো খেলে। কিন্তু আমার কাছে মনে হয় যে ম্যান সিটির সাথে তারা হোম ম্যাচে জয় যদি ছিনিয়ে আনতে পারতো তাহলে হয়তো তাদের জন্য একটু প্লাস পয়েন্ট থাকতো, কারণ ম্যান সিটির মাঠে ম্যান সিটিকে একটু ডিফিকাল্ট হবে আর কি ম্যাচটা। একদমই নিঃসন্দেহে দুর্দান্ত একটা এক্সাইটিং ম্যাচ অপেক্ষা করছে, ম্যাচের অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব। আপনি বলছিলেন যে ম্যান সিটির মাঠে ম্যান সিটিকে হারানো টাফ হবে। ম্যান সিটি বেশ অনেকদিন ধরে দুর্দান্ত পারফরমেন্স করে আসছে, কনসিস্টেন্সি আছে তাদের পারফরমেন্সের মধ্যে। সেই জায়গায় রিয়াল কিভাবে আসলে আধিপত্য করতে পারবে এই ম্যাচে, আপনার কাছে কি মনে হয় অ্যানালিটিক্যাল ভিউ পয়েন্ট থেকে? আমি যদি ম্যাচ অ্যানালাইসিং এ যদি আপনি বলতে চান, তাহলে আমি বলবো যে
লাস্ট ম্যাচ ম্যান সিটির সাথে তারা যেভাবে ফুটবলটা খেলেছে, এটা কাউন্টার ফুটবল খেলেছে। তারা তাদের জি বক্সের মধ্যে এবং তাদের হাতে তারা 11 জন উইথ গোলকিপার 11 জন প্লেয়ারে আপনার ডিফেন্ডিং করেছে এবং কম্প্যাক্ট ছিল। ম্যান সিটি সবসময় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে উইথ বলে খেলাটা, তারা পাসিং ফুটবলটা বেশি খেলে। আর আপনি যদি দেখেন 3টা গোল রিয়াল মাদ্রিদ করেছে, 3টা গোলেই কাউন্টার অ্যাটাকে করেছে। ডেফিনেটলি আজকে ম্যাচও সেটাই তারা অ্যাপ্লাই করবে, কারণ সেটাতে তারা সাকসেস হয়েছে, 3 গোলে ড্র করেছে। ডেফিনেটলি আমার কাছে মনে হয় আজকের ম্যাচটা অনেক এক্সাইটিং হবে এবং দুই দলের জন্যই 50-50 থাকবে। কিন্তু আমার কাছে মনে হয় যে প্লেয়ার হিসাবে এবং প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমি মনে করি ম্যান সিটির জন্য একটু অ্যাডভান্টেজ। আরেকটা ম্যাচ আছে, সেটা আর্সেনাল এবং সেই সঙ্গে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটা নিয়ে আপনার প্রত্যাশার কথা জানতে চাই। দেখেন, বায়ার্ন মিউনিখের অবস্থা এখন একটু নড়বড়ে, বিকজ তারা বুন্দেসলিগা অলরেডি হেরে গিয়েছে। অনেক বছর পরে বুন্দেসলিগা তারা পাবে না। তো ডেফিনেটলি বায়ার্ন মিউনিখের একটু তো মানে কনফিডেন্স লেভেল একটু ডাউন আছে। তারপরও আমি মনে করি যে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগে তারাও একটা সুইটেবল টিম এবং তাদেরও চ্যাম্পিয়ন্স লিগ যদি জিতে দেখেন তারাও অনেক সাকসেস চ্যাম্পিয়ন্স লিগে। এবং আর্সেনাল লাস্ট তারা চ্যাম্পিয়ন হয়েছিল 2003 বা 2004-এ, যখন থিওরি ওরি থাকে আর্সেনালের ক্যাপ্টেন ছিল, তখন তারা আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে তাদের কোনো সাফল্য নাই। বাট আর্সেনালের কোচ আর্টেটা আসার পরে তাদের টিমটা অনেক ব্যালেন্স এবং তারা প্রিমিয়ার ডিভিশনে অনেক ভালো ফাইটিং ম্যাচ খেলে এবং তারা অলরেডি চ্যাম্পিয়নশিপ পাওয়ার রেসে আছে। তো ডেফিনেটলি আপনার আমার কাছে মনে হয় তারাও হোম ম্যাচ ড্র করেছে, 2 গোলে ড্র করেছে। এটা আর্সেনালের জন্য মাইনাস পয়েন্ট। তারপরও ম্যাচটা অনেক এক্সাইটিং হবে, কারণ দুই টিমের প্লেয়ার আমার কাছে মনে হয় ইকুয়াল প্লেয়ার। এবং আমি যদি এখান দিয়ে ধরতে চাই, আর্সেনাল একটু শক্তিশালী দল, কারণ তাদের প্লেয়ারগুলি এই সিজনে খুবই ভালো ফর্মে আছে এবং তারা গোল পাচ্ছে এবং তাদের একটা ভালো টিম এবং ডিফেন্সিং এবং অ্যাটাকিং দুটো সাইডে আমার কাছে মনে হয় অনেক পজিটিভ। তবু ভাই, আপনি যেহেতু বলছিলেন বুন্দেসলিগার কথাটা, বায়ার্ন মিউনিখের প্রসঙ্গটা আসতে আমি একজনের প্রসঙ্গটা আনতে চাই। বায়ার্ন লেভারকুজেনের কোচ জাবি আলোনসো। আমরা যে প্রজন্মে ফুটবল দেখেছি, সত্যিকারের অর্থে জাবি আলোনসো স্পেনের মধ্য মাঠে থাকলে বোঝা যেত না, কিন্তু যখন তিনি থাকতেন না তখন বোঝা যেত কেউ একজন নাই। এই যে একজন ফাইটার ক্যারেক্টারিস্টিক্স এখন কোচের ভূমিকা, ম্যানেজারের ভূমিকা পালন করছেন, এই দুইটা রোলকে আপনি কেমনভাবে দেখছেন? কারণ আমরা সেম প্রজন্মটাই বিলং করি, যে কারণে আমরা ওই স্বর্ণালী সময়ের ফুটবলটা দেখেছি স্পেনের। সো জাবি আলোনসোকে নিয়ে পার্টিকুলারলি কোনো জাজমেন্ট বা অ্যাসেসমেন্ট আছে কিনা আপনার? ভাইয়া একটা ভালো প্রশ্ন করেছেন। জাবি আলোনসো এরকম একজন প্লেয়ার, তার ক্যারিয়ার শুরু থেকে লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখেন আপনি পৃথিবীর সবচেয়ে বড় বড় কোচের আন্ডারে সে খেলেছে এবং 6 জন কোচ তারা ওয়ার্ল্ড ফুটবলে ডমিনেট করেছে এবং অলরেডি করছেন। যদি আপনি পেপ গার্দিওলার কথা বলেন, হোসে মরিনহোর কথা বলেন, অ্যানচেলোত্তির কথা বলেন, তো তারা এখন ওয়ার্ল্ড ফুটবলে ডমিনেট করছে। তার ক্যারিয়ার, ফুটবল ক্যারিয়ার যখন সে খেলেছেন। এবং হোসে মরিনহোর একটা কথা আমি শুনেছিলাম যে জাবি আলোনসো মানে এরকম একজন মেধাবী ফুটবলার ছিলেন, তার অনেক সম্ভাবনা ছিল কোচিং সাকসেস হওয়ার। এটা যখন সে ফুটবল খেলতো তখনই এই কমপ্লিমেন্টটা মরিনহো দিয়েছিল তাকে। তো সে কিন্তু সেটা আপনার অলরেডি প্রুভ করে ফেলেছে সারা পৃথিবীতে। তো ডেফিনেটলি এটা একটা আমার কাছে মনে হয় একটা মস্ত বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। সে গত বছর লেভারকুজেনকে দায়িত্ব পালন পেয়েছিল, 17 নাম্বার টিম ছিল, সেই ইয়ারে সে টিমটাকে 6 নাম্বার এনেছে, এই বছর সে চ্যাম্পিয়ন করেছে। তো ডেফিনেটলি এটা একটা মস্ত বড় অ্যাচিভমেন্ট আমি বলবো। বিগত অনেক বছর পরে এই টিমটা চ্যাম্পিয়ন হয়েছে বুন্দেসলিগা। তো এই দিক দিয়ে আমি বলবো যে অ্যাজ এ কোচ, সে এখন আমার কাছে মনে হয় অনেক হ্যাপিয়েস্ট কোচ ইন দ্য ওয়ার্ল্ড। আর অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি বলবো যে এটা মানে আনবিলিভেবল। এবং ওই টিমের আপনার ওরকম কোন সুপারস্টার প্লেয়ার নাই যে একদম আপনার লাইক মেসি, এমবাপে, নেইমার, রোনালদো, হালান্ড, ওই লেভেলের কোনো প্লেয়ার নাই। তারপরেও সে টিমটাকে
চ্যাম্পিয়ন করিয়েছেন, বায়ার্ন মিউনিখকে হারিয়ে, ডর্টমুন্ডের মতো টিমকে হারিয়ে, তো ডেফিনেটলি এটা একটা মস্ত বড় অ্যাচিভমেন্ট। ওয়েল, তপু ভাই আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের কাছে আরেকটা আপডেট আছে, আপডেটটা দিয়ে দর্শকদেরকে আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরছে। এবার আমরা আইপিএল এর প্রসঙ্গে যেতে চাই। আইপিএল এর মাঝ পথে ফিরছেন মুস্তাফিজুর রহমান। 2রা মে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের শুরুর আগেই দেশে ফিরবেন ফেজ নিশ্চিত করেছে বিসিবি। আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছুই নেই, বরং তার থেকে শিখবে ভারতীয় বোলার, দাবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের। এদিকে 21 এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন হেড কোচ চন্ডিকা হাথুরা সিং এ নিশ্চিত করেছে বিসিবি। 30 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র নিয়ে আইপিএলের এবারের আসর খেলতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু ভালো ছন্দে না থাকায় চেন্নাই একাদশের সুযোগ হবে কিনা এই পেসারের সেটা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছিল। কিন্তু ধোনির দলে সুযোগ পেয়ে প্রথম ম্যাচ থেকেই সেরা ছন্দে ফিরেছেন ফিজ। তাই তো বিশ্বকাপের আগে মুস্তাফিজকে পুরো আইপিএল খেলে পুরনো ছন্দে ফিরে পাওয়ার দাবি ওঠে, যার মধ্যে ছিলেন খোদ বোর্ড পরিচালক আকরাম খানও। জিম্বাবুয়ে না খেলে যদি ওখানে সে যদি খেলতে পারে সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। কিন্তু ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন ভিন্ন কথা। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএলে অনেক প্লেয়াররা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না, এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। মুস্তাফিজকে আমরা 1 তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। 1 তারিখে, 2 তারিখে হিল বি হিয়ার, 3 তারিখ থেকে হিল বি অ্যাভেলেবল। কেন ভিন্ন মত ক্রিকেট অপারেশনসের? মুস্তাফিজ তো ফিরছেন সেরা ছন্দে। এই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি জালাল ইউনুস দাবি করেছেন ইউনুসি কেবলমাত্র 1 ম্যাচ বাড়ানোর অনুরোধ করেছে চেন্নাই সুপার কিংস, আর মুস্তাফিজ এর বেশি নয়। আমাদের কনসার্ন হচ্ছে মুস্তাফিজের হেলথ, তার ফিটনেস। আমরা ওইখানে তারা চাইবে তারা 100% তার থেকে নেওয়ার জন্য। তার ফিটনেসের দিকে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের আছে। মুস্তাফিজকে যতদূর পর্যন্ত আমরা এনওসি দিয়েছি 30 তারিখ পর্যন্ত, হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি। পরে যখন ওদের ফ্র্যাঞ্চাইজি যখন আমাদের কাছে রিকোয়েস্ট করেছে, ওও রিকোয়েস্ট করেছে যে আরেকটা ম্যাচ খেলানোর জন্য। পরবর্তী কিন্তু টানা খেলার জন্য কিন্তু কোনো রিকোয়েস্ট আসে নাই আমাদের কাছে। একটা খেলা আমরা ঠিক আছে, ও একটা খেলা খেলতে আসুক, 3 তারিখ থেকে খেলা, আমাদের কোনো অসুবিধা নেই। সো আমরা 1 তারিখ পর্যন্ত এনওসি দিয়েছি। এদিকে ঈদের ছুটির মাঝে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন হেড কোচ চন্ডিকা হাথুরা সিংকে, কিন্তু বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। সবকিছু ঠিক থাকলে 21 এপ্রিল রাতে ঢাকায় ফিরছেন এই লঙ্কান। এখানে আমাদের তরফ থেকে কোনো ধোঁয়াশা নাই, আমরা কোনো স্টেটমেন্ট দেই নাই, এই দায়ভার আমাদের না। আমাদের হেড কোচ আসবেন 21 তারিখে রাত্রেবেলায়, 22 তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস 22-23 তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবল। এদিকে নাজমুল শান্তর সাথে তামিম ইকবালের ড্রেসিং রুমে অনানুষ্ঠানিক আলোচনার পর আবারও চড়াও হয়েছে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা না ফেরার বিষয়টি। একটি গণমাধ্যম দাবি করছে অবসর ভেঙে টি-20 বিশ্বকাপেও ফিরতে পারেন তামিম। তবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলছেন এই খবর পুরোপুরি ভিত্তিহীন। তামিম ইকবাল এবং আমাদের বোর্ড সভাপতি, ওনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনার পরে আপনারা জানতে পারবেন যে আলটিমেটলি তামিম ইকবালের ক্রিকেট প্ল্যান কী। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আসন্ন বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হলেও নতুন স্পিন কোচ মুশতাক আহমেদকে দিয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন লেগ স্পিনার খুঁজে বের করতে দারুণ ভূমিকা রাখবেন মুশতাক, বিশ্বাস ক্রিকেট অপস চেয়ারম্যান জালাল ইউনুসের। প্রয়োজনে এই বিশ্বকাপ জয়ী পাকিস্তানি লেগের অধীনে লেগ স্পিনার হান্টের আয়োজন করতে চায় বোর্ড। টাইগারদের নতুন স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা লেগ স্পিনার মুশতাক আহমেদ। বিসিবির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে সেই খবর। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মুশতাকের। আসন্ন বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হলেও এই কিংবদন্তি লেগ স্পিনারকে নিয়ে বাড়তি পরিকল্পনার কথা বললেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। আমরা তাকে নিয়ে এসেছি জিম্বাবুয়ে এবং ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে, কিন্তু আলাপ আলোচনা হয়েছে লং টার্মের জন্যই, যাতে আমরা লং টার্মের জন্য বেনিফিট পেতে পারি, সেই ধরনের আলাপ আলোচনা হয়েছে, বাট এখনও ফাইনাল করিনি আমরা। মুশতাক আহমেদ বাংলাদেশের কোচ হওয়ায় নতুন করে স্বপ্ন বুনবেন দেশের বর্তমান লেগ স্পিনারদের অনেকেই। এছাড়াও নতুন লেগ স্পিনারদের বের করে আনতে দারুণ ভূমিকা রাখবেন এই কোচ, বিশ্বাস জালালের। মুশতাক আহমেদের লেভেলের একজন স্পিনার যদি বাংলাদেশে আমাদের আসে, এবং আমরা জানেন যে আমাদের এখানে একজন ডানাতি লেগ স্পিনারের ঘাটতি, আদার দেন রিশাদ অলরেডি হি ইজ ইন্টারন্যাশনাল সাইড, এবং 2-1 যারা আছে প্রমিসিং যারা লেগ স্পিনার্স আছে, তাদের জন্য একটা বড় একটা সাপোর্ট। বাংলাদেশে ভালো মানের লেগ স্পিনার সংকট কিংবা সারা দেশ থেকে প্রতিভাবান লেগিদের খুঁজে বের করা নিয়ে হরহামেশাই সমালোচনার মুখে পড়তে হয় বোর্ডকে। এবার মুশতাক আহমেদের মাধ্যমেই লেগ স্পিনার হান্টের পরিকল্পনার কথা জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। মুশতাক আহমেদের কাছ থেকে যে নলেজ, তার এই ভাস্ট নলেজ, এই নলেজটা তাদের সাথে শেয়ার করাটা একটা বিরাট ব্যাপার হবে।
অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যে মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে যাতে আমরা আরও আমাদের দেশে যদি আনাচে কানাচে কোনো যদি লেগ স্পিনার ভালো থাকে, এখন যারা এক্সপোজারটা পায়নি তাকে দিয়ে যদি আমরা এই ট্যালেন্ট মানে স্পিনার হান্টটা যদি করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। সর্বশেষ বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ছিলেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাত। 2021 সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া সাবেক স্পিন কোচ হেরাতের সঙ্গে বিসিবির চুক্তি শেষে এবার মুশতাকের অধীনেই নতুন পথ চলা শুরু টাইগার স্পিনারদের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।